পাচার হওয়া টাকা দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জাপানের সহযোগিতা কামনা। ১.৫ মাস পর হাসপাতাল থেকে ফিরোজায় ফিরলেন বেগম জিয়া। গাড়ি বহর ঘিরে নেতা কর্মীদের ভিড়। চিকিৎসার জন্য দ্রুতই নেওয়া হবে বিদেশে, জানালেন চিকিৎসক। অন্য প্রসঙ্গ, পাচার হওয়া টাকা দেশে ফেরাতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। এছাড়া জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে টোকিওর সহযোগিতা কামনা করেন। বৈঠকের পর বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, ৩০ আগস্টের আগেই জাতিসংঘের গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরে বাংলাদেশের পাশে থাকার কথা জানান জাপানি রাষ্ট্রদূত। গুরুত্ব দেন অর্থনৈতিক সহযোগিতা, শান্তি স্থিতিশীলতা ও মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। উভয় কূটনীতিকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন, প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে, সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায়, সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। ব্রিফিংয়ে কুমিল্লার নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সরকারের প্রস্তুতিও তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা তো মূলত বৃষ্টির কারণে হয়েছে। বৃষ্টিটা ২৬ তারিখ পর্যন্ত থাকবে এবং এই ২৬ তারিখে খুবই হেভি ডাউনফল হওয়ার তারা আশঙ্কা করছেন এই সময়টা। তো খুব দ্রুত বন্যা ভালো হবে এটা কোনো আমি কারোর কাছ থেকে শুনি নেই, বাট আমাদের খুব অ্যাডুকুয়েট প্রিপারেশন আছে। পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত মেডিসিন সব বা যেগুলো লাগে শুকনো খাবার সেগুলো সরবরাহ করা হয়েছে। ৩০ আগস্টের আগে জাতিসংঘের গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ সই করবে জানিয়ে প্রেস সচিব বলেন, প্রতিটি নিখোঁজের ঘটনারই তদন্ত করবে সরকার। পরিকল্পনায় আছে এ বিষয়ক কমিশন গঠনেরও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ১.৫ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের হলে নেতাকর্মীদের ঢল নামে। পরে তার ব্যক্তিগত চিকিৎসক জানান, দ্রুতই বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১.৫ মাস পর হাসপাতাল থেকে ফিরছেন নিজ বাড়িতে। তাই নেতাকর্মীদের আনন্দ আর উচ্ছ্বাস বাঁধ ভাঙা। ফিরোজায় ফিরবেন বেগম জিয়া, এমন খবরে বুধবার সকাল থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে ভিড়ও, চলতে থাকে স্লোগান। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের নেত্রী আজকে মুক্ত। দেশটাতে বেগম খালেদা জিয়া আজকে হাসপাতাল থেকে দেশে বাসায় ফিরেছেন। আমরা আশা করছি সারা বাংলাদেশের মানুষ আনন্দ উদ্বেলিত অবস্থায় আছেন। সবাই চায় যে তিনি দ্রুততার সাথে দ্রুত সুস্থ হয়ে রাজনৈতিক নেতৃত্বে আসবেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন, সুস্থ শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবেন। সন্ধ্যা ৭টার দিকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
8:30টার দিকে বিএনপি চেয়ারপারসন পৌঁছান তার গুলশানের বাড়ি ফিরোজায়। সেখানেও প্রিয় নেত্রীকে বরণ করে নেন নেতাকর্মীরা। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক অবস্থা বিবেচনায় কিছুটা দেরি হলেও যত দ্রুত সম্ভব বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। পার্মানেন্ট চিকিৎসা যেটা সেটি করা জরুরি এবং সেজন্যই উনি একটা পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য আমরা বলেছি এবং এখনও আজকেও মেডিকেল বোর্ড সকালবেলা আবার বসছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে। যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে, সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। সেই জন্যই ওনার শারীরিক সুস্থতাকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময় সেইটা যাতে উনি ফ্লাই করতে পারে। এর আগে গত 8 জুলাই ভোররাত 4টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। আওয়ামী লীগ সরকারের সভাপতি শেখ হাসিনা গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে রাষ্ট্রপতির এক আদেশে বেগম জিয়াকে মুক্তি দেয়া হয়। এমনকি বেগম জিয়ার পাসপোর্টও তাকে ফিরিয়ে দেয়া হয়। 78 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস ঠেকাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ এ ধরনের অপচেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। বিকেলে নয়াপল্টনে আয়োজিত বিএনপির যৌথ সভার শেষে কথা বলেন তিনি। আগামী 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। এখন সবাইকে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংগত করতে হবে। আজকে কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে আপনার ক্ষতি করতে চায়, সেটাকে আমাদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে, প্রতিরোধ করতে হবে। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী যে পালন করতে যাচ্ছি 31 আগস্ট অর্থাৎ 1 সেপ্টেম্বর, একদিন আগে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে আপনার জিয়ারত, প্রায় 10 বছর পর বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করল চীন। বেলা 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়ান ওয়েন। এ সময় তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে চীন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, চীন আধিপত্যে বিশ্বাস করে না। চীনের পতাকাবাহী গাড়ি ঢুকছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এসেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। প্রায় 10 বছর পর আনুষ্ঠানিক বৈঠক করতে বিএনপি নেতাদের সঙ্গে বসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে চীনকে এককেন্দ্রিক সম্পর্ক উন্নয়নে অনেকটা বাধ্য করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। দীর্ঘদিন পর এই বৈঠক বিএনপির সঙ্গে। দলটির নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বেশ কয়েকজন। পরে গণমাধ্যমে কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবেন তারা, তবে অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইয়াও ওয়েন প্রত্যাশা করেন, অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর চীনের রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত তার দল। চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ওয়ান চীন পলিসিতে সমর্থন করে বিএনপি। ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের পরে তাদের আমাদের কার্যালয়ে এই আশাটা, এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং আমরা যেটা মনে করি যে চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, তাদের ডেভেলপমেন্টের জন্য একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। আমরা ওয়ান চায়না পলিসিতে সবসময় বিশ্বাস করে এসেছি, সেটা আমরা ফার্দার থেকে আমরা আরো দৃঢ়তার সঙ্গে সেই ঘোষণা আমরা করতে চাই। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরো ঘনিষ্ঠ হবে জানিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে চিকিৎসকরা।
কোয়াক রেজিস্ট্রেশন বাতিল সহ নানা দাবিতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন তারা। এতে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থীও। চিকিৎসকদের স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার, দাবি দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক ম্যাটস, ডিএমএফ ও এলএমএফ পাশ করা শিক্ষার্থীদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার বিবেচিত করার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন তারা। দাবি করেন বিএমডিসি কর্মকর্তাদের অপসারণেরও। মেট্রিক পাশ করে 3 বছরের 2 বছরের কোর্স করে তাদেরকে বিএমডিসি যারা দুর্নীতিবাজ বসে আছে তাদেরকে নামের পাশে ডাক্তার খেতাব দিচ্ছে। এমন দুর্নীতিগ্রস্ত বিএমডিসি আমরা চাই না। একটাই চাই, আমি আমার মেডিকেল ছাত্রের মেডিকেল এমবিবিএস এই ডক্টর প্রতি কাউকে দেব না। আমাদের ডাক্তারদের যত দাবি দেওয়া আছে, যতদিন পর্যন্ত দাবি দেওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে এই দাবি দেওয়া পূরণ করে তারপরেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার দাবিও জানান আন্দোলনকারীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে একাত্মতা জানান সিনিয়র চিকিৎসকরাও। এবার চলতে পারে না, বিডিএস এমবিবিএস বিডিএস ছাড়া কোনো ডাক্তার কেউ না। প্রয়োজনে যে কোনো রকম সহযোগিতার জন্য আমরা আছি। স্বাস্থ্য ব্যবস্থায় যে পরিবর্তন আসবে সেই পরিবর্তন ডাক্তারদেরকে আগের চাইতে আরো উন্নত জায়গায় পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় চিকিৎসক ও ছাত্র সমাজের অধিকার আদায়ের আন্দোলনকে কোনো রাজনৈতিক কর্মসূচি আখ্যা দিয়ে প্রভাবিত না করার আহ্বান জানান চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে অন্য ধর্মাবলম্বীদের উপর হামলা হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। অন্যদিকে দেশের সব খাতে স্থিতিশীলতা ফেরাতে অন্তত 6 মাস দরকার বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ছাত্র জনতার আন্দোলনে আহত ও গুলিবিদ্ধ শিক্ষার্থীদের দেখতে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেলে যান অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই সমন্বয়ক। দেশের সবখানে স্থিতিশীলতা ফিরতে অন্তত 6 মাস সময় দরকার বলে জানান তারা। অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানানো হয়। বিগত 16 বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি, বিগত 53 বছরে যারা এই লুপ হোলগুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি, সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায়। রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে। বাজারের দাম ক্রমশ কমে গিয়েছিল, নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে। আমরা এই সিন্ডিকেটকে সতর্ক করে দিতে চাই। হাসপাতাল পরিদর্শন শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে অন্য ধর্মাবলম্বীদের উপর হামলা হলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। এখানে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানরা আমরা একই আইনের অধীনে পরিচালিত হই। যারা এই উপাসনালয়ে হামলা করে বা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের ঘরে যারা হাউস হোল্ড আক্রান্ত করে, আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি এবং দিস ক্রিমিনাল will be punished by the existing law. আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারিভাবে বহনের আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে কিনা তা আন্তঃশিক্ষা বোর্ড ঠিক করবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সচিবালয়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের বিষয়টিকে অনভিপ্রেত বলে মন্তব্য করে এ বিষয়ে আরও যৌক্তিক চিন্তাভাবনার অবকাশ ছিল বলেও জানান তিনি। এদিকে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এখন উপাচার্য না থাকায় শিক্ষা কার্যক্রম চালু করা ঠিক হবে না বলেও মনে করেন শিক্ষা উপদেষ্টা। অবশিষ্ট পরীক্ষার জন্য সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। এই সিদ্ধান্তের একদিন পরে বুধবার এইচএসসি পরীক্ষা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় তিনি স্থগিত পরীক্ষা বাতিলের আন্দোলনকে অনভিপ্রেত মন্তব্য করে বলেন, এ বিষয়ে আরও চিন্তাভাবনার সুযোগ ছিল। সচিবালয়
এটা অরক্ষিত হয়ে পড়েছিল। যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে মূল্যায়নপত্রটা তাদেরকে দেওয়া হয়। আগের মতোই 1 জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার চেষ্টা করা হবে বলে প্রশ্নের জবাবে জানান শিক্ষা উপদেষ্টা। জানুয়ারি মাসে সব বই পাঠ্যপুস্তক ছাত্রদের হাতে পৌঁছে দিতে হয়, এমন পদ্ধতিতে ছাপানোর ব্যবস্থা করব। দেখতে অন্তত দৃষ্টিনন্দন হবে। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই জানিয়ে নতুন করে নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা ঠিক হবে না বলেও মনে করেন তিনি। এগুলো সম্পূর্ণ অভিভাবকহীন, এগুলোকে চালুইত করা যাবে না অন্তত ভিসি উপাচার্য নিয়োগ না করে। বেসরকারি কলেজ এবং বেসরকারি এই যে মাধ্যমিক স্কুলগুলো যেই পরিচালনা বোর্ড ছিল, তো বহু বছরের পুঞ্জীভূত অনিয়ম। কিন্তু এটাও আমরা চাই না যে ছদ দখলের মতো রাজনৈতিকভাবে গঠিত বোর্ড চলে গেল আবার আরেকটা একে দখল করে নিল। দলীয় ভিত্তিতে নয়, এবার যোগ্যতার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নির্বাচিত করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। ভোজ্য তেল, চিনি, আলুর দাম বেঁধে দিয়ে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট গড়ে তুলে বাজারে বাড়ানো হয়েছে নিত্যপণ্যের দাম। দুপুরে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশের প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ অভিযোগ করেন শিক্ষার্থীরা। জনবলের অভাবেই বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলে জানায় প্রতিযোগিতা কমিশন। বাজারে যখন পণ্য মূল্যে অসহায় ভোক্তারা, তখন বুধবার দুপুরে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা সহ শিক্ষার্থীরা। এ সময় এনবিআর, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। টাকা ছাপিয়ে সরকারকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ তোলা হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে। তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, কিন্তু আপনার প্রতিষ্ঠান এই শাস্তির লক্ষ্যে কোনো কাজ করেছে কি? উপর মহলের চাপে তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি। তারা কিন্তু সাথে সাথে রাস্তায় বলতে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে নেমে গিয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিস রুমে গিয়ে তাদেরকে বলতে চেয়েছে যে আপনারা পদত্যাগ করুন। একই সঙ্গে উঠে আসে সিন্ডিকেট করে বাজারে পণ্যের দাম বাড়ানোর নানা অভিযোগ। ভোগ্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে দ্রুত সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাটাকে, যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর এতদিন জিম্মি করে রেখেছিল, আমরা চাই যে তারা জনবান্ধব হয়ে কাজ করুক, জনগণের জন্য কাজ করুক। আমরা কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার না, আমরা ওই অ্যাসোসিয়েশনের যেহেতু আমরা মেম্বার না, সেহেতু বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন প্রাইসিং ডিক্লেয়ার করবে তখন আমরা সেই প্রাইসটা জানতে পারি এবং সেটা অনুযায়ী আমরা কার্যকলাপ চালাতে পারি। আমরা ডলারটা কিনছি হলো আপনার কত দাম দিয়ে, 100 কোটি টাকা, এটা একটা ব্যাপার। 2 নম্বর হলো পার কেজি চিনিতে ইন্ডিয়া ট্যাক্স দেয় হলো 3 টাকা 72 পয়সা, আর আমি ট্যাক্স দিই 42 টাকা। এ সময় পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বহুমুখী বাজার বাস্তবতা তুলে ধরেন ব্যবসায়ীরা। এপিসি এর সভাপতি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যারা নমিনেটেড বাই সেই গভর্নমেন্ট বা সরকার, সেই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেওয়া হতো। তারা ব্যবসায়ীদের জন্য যেই লিগ্যাল কথা সেটা না বলে ম্যাক্সিমাম টাওয়ারলি সরকারের পক্ষে কথা বলছে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হলে সংস্থাটির চেয়ারপারসন বলেন, কর্মকর্তা ও সক্ষমতার অভাবে সিন্ডিকেট দমনে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমার সক্ষমতার অভাব আছে, এটা আমি 14 তারিখে ওনাদেরকে বলেছি, তাদের হেল্প চেয়েছি টু ইনক্রিজ মাই ম্যান পাওয়ার। আমার এটা দরকার। বাজারে অসঙ্গতি দূর করতে ভোক্তার সচেতনতা আর সবার সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মতামত দেন আলোচকরা। এরপরও ওদের সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ভেঙে দেয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও জানান গভর্নর।
ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ইসলামী ব্যাংকের জন্য গঠন করা হবে নতুন পরিচালনা পর্ষদ। একে একে সব দুর্বল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। পর্ষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো কারা চালাবেন এমন প্রশ্নে গভর্নর জানান, সরকার কোনো ব্যাংকের দায়িত্ব নেবে না। আপাতত কার্যক্রম চলবে স্বতন্ত্র পরিচালক দিয়ে। যদি কারো 2%-এর উপর শেয়ার থাকে, তার একটা বোর্ডে বসার একটা অধিকার জন্মায়, তাহলে আমরা তাকে দিতে পারি। যদি কারো 2%-এর উপর না থাকে, তাহলে আমরা কাউকে দিতে পারবো না। ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে, তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে। বেনামি ঋণ ও অর্থ পাচার ঠেকাতে গেল সোমবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম। অভিযোগ আছে, এরপর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নেয় চট্টগ্রাম ভিত্তিক এই গোষ্ঠী। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।